বাদাম পাটালি, গুড় বাদাম, বাদাম চিক্কি অথবা বাদাম ছাপা যে নামেই ডাকুন না কেন এটা আমাদের অনেকেরই ভীষণ প্রিয়। প্রায়ই আমরা এটা দোকান থেকে কিনে খাই, তবে এটা বাড়িতে বানানোও কিন্তু ভীষণ সহজ। আর দোকানের বাদাম চাপাতে বাদাম খুব বেশি থাকে না, বাড়িতে বানালে একটু বেশি করে বাদাম দিয়েও বানানো যাবে। শুধু কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলেই দেখবেন দোকানের মতো একদম পারফেক্ট বাদাম চাপা বাড়িতেই তৈরি করে নেওয়া যাচ্ছে। তো বাদাম চাপা বানানোর জন্য সবার প্রথমে আমাদের বাদামটাকে ড্রাই রোস্ট করতে হবে, মানে চিনে বাদামটাকে। তো কাঁচা চিনে বাদাম এখানে আমি নিয়ে এটাকে একটা ফ্রাইং প্যানে বসিয়েছি। ক্রমাগত এভাবে নাড়াচাড়া করতে করতে লো টু মিডিয়াম ফ্লেমে 7-8 মিনিট সময় নিয়ে বাদামগুলোকে ড্রাই রোস্ট করলেই বাদাম খুব সুন্দর মুচমুচে হয়ে যাবে। তবে আমার পার্সোনালি কিন্তু এই বাদাম ড্রাই রোস্ট করার ব্যাপারটা এয়ার ফ্রায়ারেই বেশি পছন্দ। ওই গ্যাসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কনস্ট্যান্ট নাড়াচাড়া করার ব্যাপার নেই। জাস্ট একবার একটু নাড়াচাড়া করে ঘুরিয়ে ফিরিয়ে দিলেই কিন্তু বাদাম খুব সুন্দরভাবে ড্রাই রোস্ট হয়ে যাবে। তো প্রিহিট করে নিয়েছিলাম আমি এয়ার ফ্রায়ারটাকে 5 মিনিটের জন্য। তারপর 3 মিনিট দিয়েছিলাম 200 ডিগ্রি সেন্টিগ্রেডে। আর 3 মিনিট পর এটাকে বের করে জাস্ট একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি, যাতে সব দিকে বাদামগুলো চারিদিক থেকে সমানভাবে ড্রাই রোস্টেড হয়। তারপর আবারও 3 মিনিট সময় দিয়েছিলাম এবং আমাদের বাদাম কিন্তু এখানে সুন্দরভাবে ড্রাই রোস্টেড হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করতে দিতে হবে, তারপর বাদামের খোসা ছাড়াবো। আর বাদাম ভালো করে ড্রাই রোস্টেড হয়ে গেলে দেখুন গরম অবস্থাতেও কিন্তু বাদামের খোসা ছাড়ানো যাবে। বাদাম ড্রাই রোস্ট করার কাজটা চাইলে আপনারা মাইক্রোওয়েভ ওভেনেও করতে পারেন। মাইক্রো মোডে 3 থেকে 4 মিনিট সময় দেবেন, তাহলেই কিন্তু সুন্দরভাবে সমস্ত বাদাম ড্রাই রোস্টেড হয়ে যাবে। তবে মাইক্রোওয়েভ ওভেনে অনেক সময়ই বাদাম পুড়ে যাওয়ার চান্স থাকে, সেই জন্য আমার এয়ার ফ্রায়ারটাই বেশি পছন্দের। দেখুন এয়ার ফ্রায়ারে ভাজা বাদামগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু খুব সুন্দরভাবে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এগুলো এখন ভীষণ সুন্দর মুচমুচে হয়ে গেছে। এরকম বাদামই আমাদের কিন্তু বাদাম চাপা বানানোর জন্য প্রয়োজন। তো বাদামের খোসা ছাড়ানোর পর খোসাগুলো বাদ দিয়ে আমি বাদামগুলো নিয়েছি একটা পেপারের ওপরে। তারপর এটাকে ঢাকা দিয়ে এটাকে হালকা একটু মারধর করতে হবে, তাহলেই দেখবেন বাদামগুলো 2-3 টুকরো হয়ে যাচ্ছে। আর ওর উপরে খুব রাগ থাকলে সেই রাগ কিন্তু এখানে বের করতে যাবেন না, তাহলে বাদামগুলো একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আমাদের কিন্তু বাদামগুলো জাস্ট 2 টুকরো বা 3 টুকরো ম্যাক্সিমাম করে নিতে হবে। দেখুন বাদামগুলো বাদাম ছাপা বানানোর জন্য একেবারে রেডি। এবার এই বাদামগুলোকে আমি একটু মেপে নিচ্ছি। আমি একটা ছোট বাটি নিয়েছি এখানে বাদাম মাপার জন্য। ছোট বাটির 1 বাটি পরিমাণে বাদাম নিয়েছি। আর যে বাটিতে বাদামটা মেপে নিয়েছি সেই বাটিতেই গুড়টাও মেপে নিচ্ছি। যতটা বাদাম নেওয়া হবে ততটাই গুড় অথবা তার থেকে সামান্য একটু কম পরিমাণে গুড় নিতে হবে। আর আমি এখানে ভেলি গুড় নিয়েছি। তবে ভেলি গুড়, আখের গুড়, খেজুরের গুড় যে কোনো গুড় দিয়েই কিন্তু বাদাম ছাপা খুব ভালো হয়। আমি গুড়টা বাদামের তুলনায় একটু কম নিয়েছি, তার কারণ বাদাম ছাপাতে আমার একটু বেশি বাদাম হলে তবেই ভালো লাগে খেতে। মানে গুড়ের তুলনায় বাদামের পরিমাণ একটু বেশি হতে হবে। এই বাদাম চাপা সব থেকে ভালো লাগে খেতে খেজুরের গুড় দিয়ে, তবে এখনো বাজারে সেইভাবে খেজুরের গুড় পাওয়া যাচ্ছে না। মানে ঠান্ডা তো এখনো সেই রকম ভাবে পড়েনি, তাই সেই রকম ভালো মানের খেজুরের গুড় এখনো মার্কেটে আসেনি। তো যখন আসবে তখন আমি খেজুরের গুড় দিয়ে আবার এই বাদাম চাপা তৈরি করে ভেলি গুড় দিয়েই বানাচ্ছি, যেটা সারা বছর পাওয়া যায়। তো গুড়টা গলে যাওয়ার পর 6 থেকে 7 মিনিট সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এভাবে নাড়াচাড়া করে গুড়টাকে আমাদের পাক দিয়ে নিতে হবে। লো ফ্লেমে রেখে ঘড়ি ধরে 6 থেকে 7 মিনিট নাড়াচাড়া করলেই দেখবেন গুড়টা আস্তে আস্তে এরকম ঘন হতে শুরু করেছে। আর এর মধ্যে প্রচুর ফেনা হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এই রকম সময় গুড়টা কতটা পারফেক্ট হয়েছে পাকটা, সেটা চেক করার জন্য একটা বাটিতে কিছুটা জল নিয়ে জাস্ট কয়েক ফোঁটা গুড় এই জলের মধ্যে ফেলতে হবে। এরপর 8 থেকে 10 সেকেন্ড মতো ওয়েট করবেন এবং তারপরে গুড়টা তুলবেন জল থেকে। দেখুন গুড়টা আমি যখন জল থেকে তুলছি তখন কিন্তু এটা একদম শক্ত হয়ে যাচ্ছে, আর একটু চাপ দিলেই এটা ভেঙে যাবে। দেখুন কাছ থেকে একদম কাচের টুকরোর মতো দেখতে লাগছে এটাকে। এরকম হলেই বুঝবেন গুড়ে কিন্তু ঠিকঠাক পাক হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দিতে হবে একটু এলাচ গুঁড়ো আর তার সাথে 1 চামচ মতো ঘি। 3টে ছোট এলাচের দানা বের করে হামানদিস্তাতে দানাগুলোকে ক্রাশ করে আমি এখানে ব্যবহার করেছি। ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনো একদম লোতেই রয়েছে। তো গুড়ের সাথে এগুলো ভালো করে মিশিয়ে দেওয়ার পর এবার আমি অ্যাড করব বাদামটা। একসাথে পুরোটা দিয়ে দিচ্ছি না, অর্ধেকটা দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি, তারপর বাকি অর্ধেকটা মেশাবো। আর এটা মেশাতে মেশাতেই দেখবেন বাদাম গুড়ের মিশ্রণটা আস্তে আস্তে জমাট বাঁধতে শুরু করছে। তো খুব বেশিক্ষণ এটাকে নাড়াচাড়া করার দরকার নেই, জাস্ট 30 সেকেন্ড মতো এটাকে ভালো করে মিশিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আবারও বলছি এই পুরো প্রসেসটাই কিন্তু মানে গুড় অ্যাড করার পর থেকে পুরো প্রসেসটাই কিন্তু একেবারে লো ফ্লেমে রেখে করতে হবে, তা না হলে গুড় কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে।
আর গুড়টা পুড়ে গেলে বাদাম চাপাতে খুব খারাপ একটা স্মেল হবে পোড়া পোড়া, তাই সেটা একেবারেই কাম্য নয়। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবারে এই গুড় বাদামের মিশ্রণটা আমি একটা ননস্টিক তাওয়ার উপরে ঢেলে নেব। এই ননস্টিক তাওয়াটার উপরে আমি একটু ঘি মাখিয়ে রেখেছি। আপনারা যে কোনো প্লাস্টিক শিটের উপরেও এটা ঢালতে পারেন, তবে যেহেতু মিশ্রণটা গরম রয়েছে তাই প্লাস্টিকের উপরে ঢাললে ওটা রিয়াক্ট করতে পারে, সেই জন্য আমি ননস্টিক প্যানটাই এখানে প্রেফার করি। খেজুরের গুড় দিয়ে এই বাদাম চাপা বানানো হলে অবশ্য যে কোনো পাত্রেই এটা রাখা যায়, মানে সেট হওয়ার পর সেটা স্টিক করার কোনো ব্যাপার থাকে না। তবে আখের গুড় বা ভেলি গুড় দিয়ে বানানো হলে এটা কিন্তু একটু স্টিক করতে পারে। তো তার জন্য একদম সেফ সাইড হচ্ছে এরকম কোনো ননস্টিকের পাত্র অথবা কোনো প্লাস্টিকের শিট। তো গুড় বাদামের এই মিশ্রণটাকে একটু ফ্ল্যাট করে আমি চারিদিক থেকে এটাকে এভাবে সমান করে দিচ্ছি যাতে সুন্দর একটা শেপ আসে। এরপর এটাকে 4-5 মিনিট রেখে দেবো একটু সেট হওয়ার জন্য। আর কয়েকদিন আগে আমি আরো একবার বানিয়েছিলাম এই বাদাম চাপা, যেটা আমি সেট হওয়ার জন্য বাটার পেপারের ওপরে রেখেছিলাম। বাটার পেপারের ওপরে তেল মাখিয়েই রেখেছিলাম, কিন্তু তা সত্ত্বেও বাটার পেপারের ওপরে কিন্তু এটা স্টিক হয়ে গেছিল। এটা বাটার পেপার থেকে ছাড়াতে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। সেই জন্য আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম যে এই কাজটা, মানে এই ভুলটা আপনারা কিন্তু করবেন না। তো যাই হোক, ফেরত আসি আজকের রেসিপিতে। 4-5 মিনিট রাখার পর এটা দেখুন, মানে এই বাদাম চাপাটা কিন্তু এখন অনেকটাই সেট হয়ে গেছে, পুরোপুরি শক্ত হয়নি এখনো। তাও এটাকে এভাবে তুলে নিলাম আমি। এবার একটা চপিং বোর্ডের ওপরে রেখে এর ওপরে একটু কাট লাগিয়ে দেব। এটা সবেমাত্র সেট হতে শুরু করবে, আর সেই সময় কিন্তু এটা এইভাবে কেটে নিতে হবে। মানে পুরো কেটে আলাদা করে দেবো না, জাস্ট এরকম কাট মার্ক লাগিয়ে দেবো একটা ছুরি বা যে কোনো ধারালো কিছু দিয়ে। এটা যখন পুরোপুরি সেট হয়ে যাবে, মানে একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা কাটা সম্ভব নয়, তখন এটা ভেঙে যাবে চারিদিক থেকে, মানে এবড়ো খেবড়ো হয়ে যাবে। আর দোকানের মতো একদম সুন্দর চৌকো চৌকো শেপে যদি এটাকে কাটতে হয়, তাহলে এইরকম হালকা একটু সেট হওয়ার পরই কিন্তু এটাকে কেটে নিতে হবে। তারপর এটাকে আরো 15 মিনিট এভাবেই রেখে দেবো যাতে এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায় এবং খুব ভালো মতো সেট হয়ে যায়। তারপর কেটে নিলেই কিন্তু খুব সুন্দর স্কোয়ার শেপেই এটা কেটে নেওয়া যাবে। তো আমি এটাকে চপিং বোর্ডটা থেকে তুলে আবারও ননস্টিক তাওয়াটার উপরেই রেখে দিচ্ছি যাতে এটা কোনোভাবে স্টিক না হয়ে যায়, সেই জন্যই এত কিছু করা আর কি। আর এই তাওয়ার ওপরে রেখে এটাকে কাটতে গেলে এর ওপরে দাগ হয়ে যেত, মানে তাওয়াটার ওপরে দাগ হয়ে যেত, সেই জন্য আমি তাওয়া থেকে এটাকে চপিং বোর্ডের ওপরে নামিয়ে তারপরেই কেটে নিয়েছিলাম। আর প্রায় 15 মিনিট রাখার পর যখন এই বাদাম চাপাটা সুন্দর সেট হয়ে গেছে, মানে একেবারে ঠান্ডা হয়ে গেছে, তখন এটাকে আমি তুলে নিচ্ছি। আর দেখুন, যেরকম শেপে আমি এটাকে কেটে নেওয়ার চেষ্টা করেছিলাম ঠিক সেই রকম চৌকো শেপেই কিন্তু এটা আলাদা হয়ে যাচ্ছে। আর আজকের ভিডিওতে বলা সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে যদি আপনারা এইরকম ভাবে বাদাম চাপা তৈরি করেন, তাহলে বাদাম চাপা কিন্তু খুব সুন্দর খাস্তা মুচমুচে হবে, একটুও দাঁতে আটকে যাবে না। মানে অনেক সময় গুড়ের পাকটা যদি ঠিকঠাক না হয়, তাহলে বাদাম চাপা খাওয়ার সময় সেটা একটু দাঁতে স্টিক করে, তো এক্ষেত্রে কিন্তু সেরকমটা একদমই হবে না। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর বাদামের ঠাসা বাদাম চাপা আমাদের তৈরি হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। একটা টুকরো আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সহজে এটা ভেঙে নেওয়া যাচ্ছে আর খুব সুন্দর খাস্তা হয়েছে। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।